মানে আমাদের নিয়ে যে হেলাফেলাটা করছে, সরকারকে জাস্ট সরকার আসার পর একটা পারমিশন দিয়েছে চিকিৎসা ফ্রি চলবে। আরে ভাই, চিকিৎসা তো ফ্রি সব আমল থেকে ছিল, জাস্ট টেস্ট গুলো কিছু ফ্রি করছে আর আমাদের একটু এক্সট্রা টেক কেয়ারটা করছে। ওকে, দ্যাটস ওকে, আমাদের চিকিৎসাটা ওকে করতেছে, বাট চিকিৎসার বাইরে যে আনুষঙ্গিক খরচ সেগুলো কি সরকার কোনোভাবে ব্যারি করছে আমাদের জন্য? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে বৃষ্টির জন্য আমাদের এখানে কারেন্ট চলে গেছে, এজন্য অন্ধকার দেখাচ্ছে। তো হুম। আমি মূলত আহত হয়েছি 4 আগস্ট দুপুর 2টা 2:30 থেকে 2:40-এর মধ্যে। তো ওই দিন আর কি মূলত আমি মানে এম্বাসি থেকে ফিরে যাচ্ছিলাম বাসার দিকে। তো বাসায় যাওয়ার সময় আমার 10 নাম্বার পড়ে। তো 18 জুলাই হতে রেগুলারই আমি আন্দোলনের সাথে ছিলাম, যেহেতু একজন হুম। স্টুডেন্ট আমি। তো 4 আগস্ট মূলত আমি যাওয়ার সময় আমাকে কিছু ছেলেরা বলতেছিল, যারা চিনে আমাকে, কারণ প্রতিনিয়ত যেহেতু একই জায়গায় আন্দোলন করতে দেখছে, তো বলতেছে ভাই যদি একটু পানির ব্যবস্থা করতেন আমাদের জন্য খুব ভালো হতো। তো আমি হুম। বাসায় যে আমার এলাকার একটা দোকান থেকে 3 কেস পানি, মানে যতটুকু পকেটে টাকা ছিল ইনস্ট্যান্ট মোমেন্টে, তিন হুম। কেস পানি, বিস্কিট, সামথিং এগুলো নিয়ে আমি 10 নাম্বার উদ্দেশ্যে রওনা হই। তো 10 নাম্বার যে এগুলো সবগুলো সবাইকে দেওয়া শুরু করে দিতে দিতে আমি সামনের দিকে চলে যাই, যেখানে মানে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ওরা প্রচুর পরিমাণে ফায়ারিং করতেছিল, ইটা মারতেছিল। হুম। তো এই সময়টা হয় কি, ধাওয়া পাল্টা ধাওয়া চলতেই থাকে। আমরা স্টুডেন্টরা একদিক থেকে ধাওয়া করি, আমাদের কাছে তো অবশ্য কোনো অস্ত্র শস্ত্র কিছুই নেই, বলতে হুম। গেলে পুরা খালি হাত। তো আমরা ধাওয়া পাল্টা ধাওয়া চলতেই থাকে। তো এই একটা পর্যায়ে হয় কি, আমরা 10 নাম্বারের গোল চত্বরটা দখল করতে সক্ষম হই, মানে ওরা সবাই 10 নাম্বার গোল চত্বর যে মেন মিরপুর 10 নাম্বার ওইখানে থাকে। হুম। তো ওইখান থেকে এটা আমরা দখল করতে সক্ষম হই। তা সক্ষম হওয়ার পর ওই 2 নাম্বারের সাইড থেকে সাদা ভ্যানে করে, মানে সাদা বলতে কাভার ভ্যান যেগুলোকে বলে, পুলিশের সাদা গাড়িগুলো, হুম। ওইগুলো নিয়ে ওরা আসতে থাকে সামনের দিকে আর প্রচুর পরিমাণে ফায়ারিং করতে থাকে, মানে নন স্টপ একেবারে হুম। ফায়ারিং টানা চালাইতেই থাকে। তো আমরা মানে ভয়ে পিছু হটতে বাধ্য হই, কারণ আমার সামনে দুইজন মানে সাথে সাথে গুলি লাগার সাথে সাথে পড়ে যায় এখানে। তো হুম। ওদেরকে আরো 2টা ভাই করে কি, কলারটা ধরে, শার্টের কলারটা ধরে মানে টানতে টানতে এই পাশে নিয়ে এসে পড়ে, কারণ ওদেরকে পাইলে মাইরা ফেলাইতো। তো এই হুম। মোমেন্টে হয় কি, 10 নাম্বার গোল চত্বরে যে পুলিশ বক্সটা আছে, সেই হুম। পুলিশ বক্সের মধ্যে 3টা স্টুডেন্ট রয়ে যায়। স্টুডেন্ট গুলো ছোট ছোট, মানে ওদের বয়স খুবই অল্প, সর্বোচ্চ 16 হবে। তো ওরা হুম। আটকা পড়ে যায়। তো হুম। আটকা পড়ার সাথে সাথে যখন আওয়ামী লীগের ছেলেরা দেখে, ছাত্রলীগের ছেলেরা দেখে, ওদের ধরে ওইখানে ফালায় বেধড়ক মারতে থাকে, যেটা হুম। আসলে দেখে সহ্য করার মতো কোনোভাবেই না। যার হুম। জন্য আমি দেখে সামনের দিকে আগানোর চেষ্টা করি ওদের বাঁচানোর জন্য। আমি শুধু একা না, আমার সাথে আরো অনেকগুলো স্টুডেন্ট ছিল। তো ওরাও হুম। সামনে আগানোর চেষ্টা করে, বাট ওদের ফায়ারিং এর মুখে সামনে যাওয়া কোনোভাবে পসিবলই হচ্ছিল না। কজ হুম। ওপেন রোড, কোনো ধরনের শিল্ড বা ব্যাকআপ বা মানে নেই আমাদের কাছে। তো আমরা মূলত ওই যে রাস্তার পাশে যে ফুটে কিছু ওই হকাররা সব কাপড় চাপড় যে বিক্রি করে, ওনারা কিন্তু একটা চৌকি রাখে, চৌকির ওপর এগুলো রেখে তারপর এগুলো সেল করে। তো ওই হুম। চৌকিগুলোই ছিল আমাদের জাস্ট প্রোটেক্ট। ওইগুলো দিয়ে আমরা প্রোটেক্ট করে সামনে আগাতে থাকি। তো আমাদের লক্ষ্য করে একদম ফায়ারিং করতে থাকে, ওদের বাঁচানোর জন্য আমরা আগাতে থাকি। এর এক পর্যায়ে হয় কি, আমি একদম পুরো রোডের খালি মোমেন্টে অনফিল্ডে পড়ে যাই। একটা চৌকির মধ্যেই আমরা 3 জনে মানে শিল্ড হিসাবে নেই। তো আরো হুম। 2টা ছোট ছোট বাচ্চা ছিল, তো ওদের আমি মানে জায়গা হচ্ছিল না, একটা চোখের কতটুকু বড় শিলটা এরকম পর্যায়ে নিতে হয়েছে যে আমি অনেকটুকু বাইরের দিকে ছিলাম। তো এই মোমেন্টে আমার দিকে তাক করে যেভাবে ফায়ারিং করে, 3-4 বার ফায়ারিং করে। তো একবার ফায়ারিং করার পর লাস্ট বার মানে ফায়ারিং পুলিশ করলেই পুলিশে করেছে এটা না পুলিশ ছাত্রলীগ? সাথে ছিল, ওই এলাকার এনপি নিখিল মিয়া, ছাত্রলীগের কিছু ছেলেরা যাদের নাম আমি সঠিক জানি না, হুম। আমি শুধু দেখতেছি, বাট যাদের মানে চিনি, এমপি যেমন ছিল এটা আপনি ব্যানার পোস্টার দেখেছেন? নিয়ে। জি জি, এমপি যে ছিল সেটা আপনি দেখেছেন? নিজ চোখে দেখেছি। হুম। তখনই ফায়ারিংটা করার সাথে সাথে 2টা বুলেট এসে আমার চোখের মধ্যে ঢুকে মনির কালো অংশের মধ্যে দিয়ে, আর 9টা বুলেট আমার পায়ে লাগে। তো ইনস্ট্যান্ট মোমেন্টে আমি ওইখানে মানে খুবই হতভম্ব হয়ে ভীত হয়ে যাই। তো আমি আর সামনে আগাতে পারি না। তো আমার একটা ফ্রেন্ড আমাকে পিছনে ডাক দেওয়ার পর আমি পিছনে চলে আসি। দেন ওইখান থেকে আমি ফার্স্ট যাই ইসলামী হসপিটাল। সেখানে আমার পায়ের বুলেট গুলো বের করতে সক্ষম হয়, বেশি ভিতর পর্যন্ত যায় না। তো ওইখান থেকে ব্যান্ডেজ করে দেওয়ার পর সাথে সাথে আমাকে চক্ষু বিজ্ঞানে বলে যে আপনি তাড়াতাড়ি, চোখের অবস্থা খারাপ, চক্ষু বিজ্ঞানে চলে যান। দেন চক্ষু বিজ্ঞান আমাদের ইসলামী হসপিটাল থেকে, মানে পূর্বী থেকে চক্ষু বিজ্ঞানের দূরত্ব হচ্ছে অলমোস্ট
2 থেকে 3 কিলোমিটার। বাট এই হুম, 2 থেকে 3 কিলোমিটার আমার যাওয়া লাগছে আরো এক্সট্রা 6 কিলোমিটার 7 কিলোমিটার ঘুরে। হুম, প্রতিটা মোড়ে, মোড়ে সবার সাথে সবার গ্যাঞ্জাম চলতিছে। আমার চোখে ব্যান্ডেজ করা। দেখলেই বোঝা যাচ্ছে যে আমি একজন স্টুডেন্ট। তো আমাকে যদি দেখে কোনোভাবে অবশ্যই তারা ধরবে, মারবে। হুম, যার জন্য আমার এই ৬ কিলোমিটার এক্সট্রা ঘুরে মানে চক্ষু বিজ্ঞানে আমার যাওয়া লাগে। দেন চক্ষু বিজ্ঞানে ৪ তারিখে আমার একটা ফার্স্ট অপারেশন হয়। ফার্স্ট অপারেশন হওয়ার পর একটা বুলেট বের করা সম্ভব হয়, কিন্তু আরেকটা বুলেট কোনোভাবেই বের করা সম্ভব হয় না। তো উনারা জাস্ট ওই উপর দিয়ে কভার করে সিলি করে আমাকে রিলিজ পরের দিন করে, একদিন ভর্তি রাখে। কারণ ঐদিন রাত্রেবেলা কারফিউ দিয়ে দিছে। সো হসপিটাল কর্তৃপক্ষরা বলছে যে, "এখন আপনাদের কোনোভাবে আমরা রিলিজ করতে পারবো না। বাহিরের অবস্থা খুবই খারাপ। সো প্লিজ" মানে উনারা রিকোয়েস্ট করে আরকি এক পর্যায়ে রাখছে যে, আমরা আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনারা যে কয়জন আছেন আপনারা কাইন্ডলি এখানে আজকের জন্য থাকেন। আপনাদের খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা আমরা করতেছি। দেন তারা এই ব্যবস্থাটা করে। পরের দিন আমি বাসায় চলে আসা পড়ি, রিলিজ হয়। তো বাসায় আসার পর শুনতে পারি যে স্বৈরাচার সরকারের পতন ঘটছে, শেখ হাসিনা পদত্যাগ করছে। তো ওই মোমেন্টটা একটু খুশি হই। কিন্তু তারপরও কষ্টটা ছিল যে আমি মানে আমার এই মাসের ১২ তারিখে আমার ভিসার লাস্ট ডেট। আমি বিদেশ আর যেতে পারবো না। যার জন্য অনেক কষ্ট লাগতেছিল। কারণ আমি খুব কষ্টে এই টাকাগুলো ম্যানেজ করে আমার ভিসাটা ওকে করাইছি। আমার সবকিছু ওকে। জাস্ট টিকেটটা কাটলে আমার ফ্লাইট হইতো। তো এই কোন মোমেন্টে এই দেশে কষ্টটা তো ভুলার মতোই না। কোন দেশের ভিসা করিয়েছিলেন? সৌদি আরবে KSA। হুম। তো ওখানে ভিসা আপনার করানোর পর জি আপনি বলেন। পরে যোগাযোগ করেননি কারো সাথে যে আপনার এভাবে এই সমস্যার কারণে আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে মানে এখন যাদেরকে সরকার দায়িত্ব দিছে তাদের সাথে যে যোগাযোগ করব তারা তো সবাই রিচ আউট। তারা এখন গড লেভেল প্লে করতেছে। সমন্বয়করা তো আপনাদের মানে সমন্বয়করা তাদের ডাকেই তো আপনারা গিয়েছেন। তো হ্যাঁ, তাদের ডাকে গিয়েছি মানে এখন তাদের তারা ২ জন তো ফিল আছে। করাচ্ছে আমাদের যে আমরা ভুল করছি। তারা এই ফিলটা আমাদের করাচ্ছে। তাদের ২ জন তো ক্ষমতায় আছে। আপনাদের সেটা এই তাদের বিষয়ে ২ জন না, তাদের সবাই ক্ষমতায় থাক সেটা সমস্যা না। কথা হচ্ছে আমাদের নিয়ে যে হেলাফেলাটা করতেছে উনারা, মানে কোনো টেক কেয়ারই করতেছে না। আমরা তারা তো রিচ আউট আমাদের করতেছে না। আমরা যারা ট্রাই করতেছি, যেমন এই শরীফ ভাইয়ের কথাই বলি, উনি অনেকবার ট্রাই করছে। উনার সাথে মেবি সার্জিস আলমের দেখা হইছে, বাট উনাকে নাকি প্রতিশ্রুতিও দিছে যে তার সাথে পরবর্তীতে দেখা করবে। কিন্তু এখন পর্যন্ত করছে বলে আমারও মনে হয় না। শরীফ ভাইয়ের সাথে কি দেখা করছিল আর সার্জিস আলম? তাহলে বুঝেন সে রিচ আউট করতে পারছে, তার সাথে কথা হয়েছে। সেই যদি দেখা না করতে পারে, আমরা তখন অনেক দূরে। মানে আমাদের নিয়ে যে হেলাফেলাটা করছে, সরকারকে জাস্ট সরকার আসার পর একটা পারমিশন দিয়েছে চিকিৎসা ফ্রি চলবে। আরে ভাই, চিকিৎসা তো ফ্রি সব আমল থেকে ছিল। জাস্ট টেস্ট গুলো কিছু ফ্রি করছে আর আমাদের একটু এক্সট্রা টেক কেয়ারটা করছে। ওকে, দ্যাটস ওকে, আমাদের চিকিৎসাটা ওকে করতেছে। বাট চিকিৎসার বাইরে যে আনুষঙ্গিক খরচ, সেগুলো কি সরকার কোনোভাবে ব্যয় করছে আমাদের জন্য? কোনোভাবে বহন করছে? এখন মানে পর্যন্ত সমন্বয়ক যা সরকার করছে সব সব আপনাদেরকে আউটসাইডের সংগঠনগুলো করছে। নিজের উদ্যোগে তাদের মায়া হইছে এনজিও গুলার, তারা করছে। তো যেখানে এরকম ছোট ছোট এনজিওরা এই জিনিসগুলো করতে পারে, সরকারের কাছে এত ক্ষমতা, এত সোর্স, এত বাহিনী থাকা সত্ত্বেও তারা এই জিনিসটা করতে পারলো না। ইভেন নিহতের কাউন্টটা এখনো চলতেছে। তো যদি ভালো প্রপার চিকিৎসায় চলতো বা বিদেশি পাঠানো হতো, তাহলে নিহতের কাউন্টটা এখন কেন চলতেছে? যেমন একটু আগে আপনি বললেন যে কয়েকজনকে খুবই দরকার ছিল, ওনাদেরকে বিদেশ নিয়ে চিকিৎসা করতেছে। এগুলো সব হচ্ছে হ্যাঁ আই ওয়ান। শাওন। সম্পূর্ণ লিস্ট গুলো কিন্তু যারা আমরা যে চক্ষু রোগী, বিশেষ হুম, করে আমাদের সম্পূর্ণ লিস্ট গুলো কিন্তু চক্ষু বিজ্ঞানে আছে। তো ওইখানে যদি জাস্ট ১০ জন বা ১৫ জনের একটা প্রতিনিধিত্ব টিম থাকতো সরকারের পক্ষ থেকে, তো তাদের পক্ষে কিন্তু ইজিলি সম্ভব আমাদের সাথে প্রতিজনের সাথে যোগাযোগ করা। একদিনে তো হুম। সবার সাথে যোগাযোগ করতে কখনোই বলা হয়নি। তারা এই মাসের পর মাস লাগাইছে। কারণ আমরা যে কি সিচুয়েশনটা ফেস করতেছি, যেমন আমি এখন যে আপনার ইনকাম আপনার ছিল, যে ইনকাম ভিসা সোর্স ছিল। আপনি সেটা কোনোভাবে মানে কোথাও যোগাযোগ করে আপনাদের তো আ আসিফ নজরুল সাহেব তো অনেক কাজ করেছেন প্রবাসীদের জন্য বা ম্যাম, প্রবাসীদের কথা হচ্ছে হুম, কি যে আমাকে যে ভিসাটা এনে দিয়েছে তার তো কোনো দোষ নেই। সে তার হুম, কাজটা সম্পূর্ণ করেছে। এখন আমার শারীরিক অবস্থা আমাকে যাওয়ার পারমিশনটা দিচ্ছে না। আমার আরো ২ টা অপারেশন হওয়া বাকি। অলরেডি ২ টা হইছে, আরো ২ টা হুম। অপারেশন হওয়া বাকি। সো এই সিচুয়েশনে আমি কিভাবে ওইখানে যাই এরকম হার্ড ওয়ার্কিং কাজ করতে পারবো বলেন? না পারবেন না তো। হুম। সেটাই। আর যে আমাকে ভিসাটা এনে দিয়েছে তার তো কোনো দোষ নেই। সে তো তার কাজ করছেই। আমার এখন যে আপনি এখনো তো ১২ আপনার তারিখ পর্যন্ত টাকাটাও সময় হারালেন। আছে। মানে আপনি তো ভিসা বাবদ তো আপনার কিছু অনেক টাকা খরচ হয়েছে। মানে সেটাও গেল। হ্যাঁ, আমার আপনার ২ লক্ষ জীবন টাকা অলমোস্ট দেওয়া আর বাকি কিছু টাকা দিলেই আমার ফ্লাইটের টিকেট হওয়ার কথা ছিল। এই সম্পূর্ণ টাকাটা আমি লোন নিছি। ইভেন আমি প্রবাসী কল্যাণ ব্যাংকেও বাকি টাকার জন্য লোনের জন্য আবেদন করছি। সেই ফর্মটা পর্যন্ত এখন আমার কাছে আছে।
কিন্তু এর আগে মানে আমি 4 আগস্ট এই ইয়ার জন্যই ফার্স্টে গেছিলাম প্রবাসী কল্যাণ ব্যাংকে, আসার পরে আন্দোলনে আবার গেছি। তো ওই সময়টাই আমার সাথে এটা হয়েছে। তো এইটা চাইলে সরকার কিন্তু ইজিলি করতে পারতো, যারা নিটোরে আছে বা যারা মানে ঢাকা মেডিকেলে আছে, একটা প্রতিনিধিত্ব টিম বা সমন্বয়কদের একটা দায়িত্ব দিয়ে দিত কোনো একটা হসপিটালের, তারা ইজিলি আমাদের সম্পূর্ণ কন্ট্যাক্ট হসপিটালের মধ্যে আছে, আমাদের এনআইডি, বাসার ঠিকানা, সরকারকে মা বাবার বাইরে নিয়ে নাম্বার। ট্রিটমেন্ট যাদের ক্রিটিক্যাল অবস্থা তাদেরকে কিন্তু বাইরে নিয়ে ট্রিটমেন্ট করানোর পরিস্থিতি তো সরকারের আছে আমাদের দেশে। না, যাদের ক্রিটিক্যাল অবস্থা এখন ম্যাম শোনেন একটা কথা কি, এই হাতের পরিবর্তে কৃত্রিম হাত পাওয়া যায়, পায়ের পরিবর্তে কৃত্রিম পা পাওয়া যায়, যেটা দিয়ে তাদের কাজ চলে মোটামুটি। আমি তাদের তুচ্ছ করতেছি না, তারাও অনেক বড় স্যাক্রিফাইস করছে, বাট আমার চোখের অল্টারনেটিভ কিন্তু কিছু নাই। আমাকে কৃত্রিম চোখ দিলেও কিন্তু আমি সেই চোখটা দেখতে পারবো না। ইভেন আমার চোখে যে বুলেটটা আছে সেটার জন্য ইন ফিউচার আমার চোখ নাকি মানে ইনফেকশন যদি হয় তাহলে তো চোখ এটা পুরাপুরি মানে যা আছে এখন সেটাও ফালা দিতে হবে। সেটার জন্য আমার পাশে যে চোখ ভালো সেটাতেও এফেক্ট করতে পারে, এটা সিএমএইচ এর একজন ডাক্তার মেজর ফাহমিদা উনিও এই কথাটা বলছে। তো আমরা যে সিচুয়েশনটা ফেস করতেছি, যেমন মানে এই শারীরিক সিচুয়েশন তো হইতেছেই, আমার যে পারিবারিক যে অবস্থানটা এখন বর্তমানে আছে, এই সিচুয়েশনটা তো তারা দেখতেছে না, তারা বুঝতেছে না যে কি সিচুয়েশনের মধ্যে আমি আছি। আমার যেই ইনকাম সোর্স ছিল, আমি যেভাবে ইনকাম করতাম টিউশনি বা জব, যারাই যে কেউ কেউ জব করতো, কেউ কেউ টিউশনি, যেমন মূলত আমি টিউশনি করতাম, এখন 4 আগস্টের পর থেকে আমার টিউশনিটা পুরোপুরি অফ। তা আমি নিজের খরচটা তো চালাতে পারছি না, বাসা ভাড়া, ফ্যামিলি খরচ, নিজের খরচ, মেডিসিন, এগুলো তো সরকার আর দেখতেছে না। তারা একটা জাস্ট ডায়লগ দিল, ট্রিটমেন্ট তো ফ্রি চলতেছে। আরে ভাই, ট্রিটমেন্ট ফ্রি চলতেছে, বাকি আনুষঙ্গিক আমরা কিভাবে কি চলতেছে এগুলা কি কোনো খোঁজ নেওয়ার দায়িত্ব না তাদের? বা আমি যে সিচুয়েশনটা এখন ফেস করতেছি, আমার ভিসাটা আর কয়েকদিনের মধ্যে, আর 10 দিন আছে, তারপরে ক্যান্সেল হয়ে যাবে, আমার এতগুলো টাকা লস যাবে, তারপরে তো এই টাকাগুলো আমার মানুষকে ফেরত দিতে হবে, সেই প্রসেসটা আমার কি? তারা বলছে পুনর্বাসন করবে, তো পুনর্বাসনের তো কোনো মানে হদিসই দেখতেছি না। এমন হয়তো যে না, আমাদের মধ্য থেকে শুরু করছে, অনেকজনের হয়েছে, বাকি জনদের হবে ইনশাল্লাহ, তাহলেও একটা আশা ধরে মনে মানে ওয়েট করা যায় যে ঠিক আছে আমরা ওয়েট করি, হয়তোবা করবে। তাদের তো কোনো খোঁজই নাই। অনেক তারা ধন্যবাদ। এখন ওই যে বক্তব্য দিচ্ছে, এই কি ত্রাণের টাকা বাড়ছে, কিছু টাকা তারা ওই যে গয়না বিক্রি করে অ্যাড করছে, চেক তারপরে জমা দিয়ে অ্যাড করছে, এগুলার হিসাব দিতেছে। মানে এগুলার হিসাব দিতেছে তারা কিভাবে ভাগাভাগি করে, মূলত এরকম বিষয়গুলো নিয়েই, মানে হাস্যকর বিষয়গুলো। আমাদের জন্য কি করতেছে সেটা তো কোনো ধরনের কোনো নিউজ তো দূরের কথা, মানে ওইটা নিয়ে তাদের কোনো অ্যাক্টিভিটিসই নাই। মানে আমরা কষ্ট করে যে মিষ্টিটা তৈরি করছি সেটা তারা এখন গরম চেয়ারটায় বসে উপভোগ করতেছে, আর ভুগতেছি কারা? আমার শরীফের মতো লোকেরা এখানে। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা তো আর আন্দোলন দূর থেকে চিড়াখানা মতো দেখতে যাই আহত হই নাই, ইন ফ্রন্টে থেকে আন্দোলন করছি, তারপরেই আহত হয়েছি, তাই না? তো তাদের উচিত ছিল আমাদের নিয়ে আগে ভাবা। আমরা যারা হসপিটালে এই যে মাসের পর মাস ভর্তি ছিলাম, তাদের সাথে ইজিলি যোগাযোগ করা যাইতো, ইজিলি। হসপিটালে সম্পূর্ণ কিছু আছে আমাদের, হসপিটাল ওয়াইজ যদি একটা করে টিম থাকতো, ইজিলি সবার সাথে যোগাযোগ করতে পারতো, বাট তারা সেটা করে নাই। তারা নাকি সমস্ত কিছু একসাথে করে একটা নাম্বার দিছে যে 22,000-এর মতো আহত আর 1500 সামথিং এখনো নিহত। ইভেন নিহতর কাউন্ট এখনো চলতেছে। তো যদি ভালো প্রপার চিকিৎসায় চলতো বা বিদেশি পাঠানো হতো, তাহলে নিহতের কাউন্টটা এখন কেন চলতেছে? যেমন একটু আগে আপনি বললেন যে কয়েকজনকে খুবই দরকার ছিল, ওনাদেরকে বিদেশ নিয়ে চিকিৎসা করতেছে, এগুলো সব হচ্ছে হ্যাঁ আই শাওন, ওয়াচ। নিয়ত যেহেতু খোঁজ করতেছে, তাহলে আমাদের বাইরে এখনো কেন মারা যাচ্ছে? ঢাকা সেটাই, মেডিকেলে এখানে দেখা সিএমএস বিদেশে কেন যে মারা যদি যাচ্ছে? ট্রিটমেন্ট করার সময় মারা যেত, বিদেশে যে যদি ট্রিটমেন্ট করার সময় মারা যেত, যে না মানা যায় যে হ্যাঁ ক্রিটিক্যাল অবস্থা ছিল, বিদেশ পাঠাইছে ট্রিটমেন্টের জন্য, সেখানে হয় নাই, আমার ভাইটা শহীদ হয়েছে, এটা মানা যায়। কিন্তু দেশে থেকে যদি সে মারা যাচ্ছে, তার মানে তাহলে তার ট্রিটমেন্টটা কোথায় প্রপারলি হলো? অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই।